আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি শুরু করতেছি। সামনে তোমাদের মডেল টেস্ট পরীক্ষা। তার আগে ইনশাল্লাহ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টে সাবজেক্টের কোর্স পুনরায় রিভিশন দেওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো আমাদের এই নিউমেরিক একাডেমি ইউটিউব চ্যানেল। নিউমেরিক 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 একাডেমি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। যেহেতু এই ভিডিওটি দেখা শুরু করছো, তার মানে তোমার মূল টার্গেট হচ্ছে রিভিশন দেওয়া। এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা কি কি পাচ্ছ? নাম্বার ওয়ান, পুরো অধ্যায়টির বেসিক একদম প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করে দেবো, প্রত্যেকটা টপিকের বেসিক, এবং কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলা বোর্ডে এসে থাকে সেটাও আমি দেখাবো। টাইপ বেস কোশ্চেন সলভ করব, টাইপ বেস কোশ্চেন সলভ করব। অ্যানালাইটিক অর্থাৎ অ্যানালাইসিস করে যে কোশ্চেনগুলো বোর্ডে আসে তার সাল সাইটে লেখা থাকবে, এই কোশ্চেন অমুক সালে এসেছে, অল এভরিথিং। টাইপ বেস সিকিউ, টাইপ বেস এমসিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ সব কিছুই তোমরা পেয়ে যাবা। তো এই ওয়ান শট ক্লাসগুলো আমি পার্ট আকারে দেব। যদিও আমি ওয়ান শট ক্লাস এক ক্লাসেই পুরো অধ্যায় একটা করে অধ্যায় কভার করতে পারবো, তো আমি কি করব যে এই ক্লাসগুলো পার্ট আকারে দেবো। 1 থেকে 1.5 ঘন্টার বেশি ক্লাস কন্টিনিউ করব না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে আমার নিউমেরিক একাডেমি এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবা। চলুন আজকে আমরা শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, তো এখানে দেখো সুন্দর করে একটা কথা লেখা আছে, কি দেখো, বেসিক টু প্রো। এই বেসিক টু প্রো শিখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কি করবা? সাবস্ক্রাইব করবা। কি চ্যানেল? নিউমেরিক একাডেমি, ঠিক আছে? এটা যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, এখন আমরা কি শিখবো? দেখো, এখন আমরা শিখবো সেট। কি শিখবো? সেটের একটা সুন্দর ডেফিনেশন এখানে দেওয়া আছে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আচ্ছা, এটা তো বইয়ের ডেফিনেশন। আমরা একটু প্র্যাকটিক্যাল বেস চিন্তা করি। আচ্ছা, তোমার পছন্দের নামগুলো বলো তো। আমি যদি বলি তোমার পছন্দের নামগুলো বলো, তুমি কি বলবা? পছন্দের নাম, ধরো পছন্দের নামের ফার্স্ট লেটার বলে দিলা এ। কি বলে দিলা? এ। তারপর কি বলবো? পছন্দের ফার্স্ট লেটার সেকেন্ড লেটার বলে দিলা বি, সি, ডি, ই। এইভাবে তুমি তোমার পছন্দের নামের লেটারগুলো বলে দিলা, ঠিক আছে? এই লেটারগুলোকে যদি আমরা এইভাবে একটা সেকেন্ড ব্র্যাকেট, দেখো কমা দিয়ে লিখছি সবগুলো লেটার দিয়ে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি করে দিলাম? আবদ্ধ করে দিলাম। তখন আমি বলবো এই নামের লেটারগুলোর সংগ্রহের একটা সমাবেশ। আমি সংগ্রহ করলাম, তার একটা সমাবেশ। এই সমাবেশকে আমরা সেট বলি। আচ্ছা, সেটের এলিমেন্টগুলো তো ক্যাপিটাল লেটারে হয় না। আমরা এখানে লিখবো এ কমা বি কমা সি কমা ডি কমা ই। তার মানে এইভাবে আমরা কি করে দেবো? যে এলিমেন্টগুলো লিখে ফেলবো, ঠিক আছে? আর একটু চিন্তা করো তো, মনে করো তোমার পছন্দের মানুষটার কি হয়েছে? ওই তো বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তুমি কি করবা? তাকে দাওয়াত খেতে যাবা। কারণ মন খারাপ করে আছো যে আহা, আমার পছন্দের মানুষটার বিয়ে ঠিক হয়ে গেল, আমি দাওয়াত খেতে যাব, কেমন হয়ে গেল। তো যাই হোক, তুমি কি করবে? দাওয়াত খেতে যাবা। তো দাওয়াত খেতে গিয়ে তুমি কি করবে? নিঃসন্দেহে তাকে ভালো কিছু উপহার দিবা। মনে করো যে বাজারে তুমি যা যা পাচ্ছ, তুমি কি করবা? সব থেকে ভালো প্রোডাক্ট যেটা, সেটা তুমি কি করবা? উপহার দেওয়ার চেষ্টা করবা। তো একটা কাজ করো, ফ্রিজ একটা কিনবা, ফ্রিজ কিনে তো ফ্রিজের ভেতর তুমি গিফট হয়ে যাবে, ঠিক আছে? তো সুন্দর একটা আইডিয়া দিলাম, এটা কাজে লাগাতে পারো। তো একটা বড় সড়ো যখন গিফট করবা, একটা ফ্রিজ দাও, তো ফ্রিজের ভেতরে তুমি কি করবা? তো নিজে ফ্রিজের ভেতরে ঢুকে চলে যাবে, তাহলে সুন্দর হবে না? তাহলে গিফটে একবারে 2টা গিফট হয়ে গেল। তো যাই হোক, তো তুমি কি করবা? যে মনে করো যে বাটি সেট পছন্দ করছো, বা ডিনার সেট বা গ্লাস সেট। একটা গ্লাস সেটের ভিতরে যদি আমরা লিখি যে গ্লাস সেট, কি লিখবি? গ্লাস
সেট। এই একটা গ্লাস সেটের ভেতরে কি একটা গ্লাস থাকে? মোটেও না। এখানে কিন্তু গ্লাস থাকে 6টা। আমি বললাম 1, 2, 3, 4, 5, 6। এই গ্লাস যে এখানে গ্লাস একটা গ্লাস সেটের ভেতরে কয়টা থাকে? 6টা গ্লাস থাকে। এই 6টা গ্লাস নিয়ে একটা কি হলো? সেট গঠিত হলো। তো সেই জন্য আমরা এটাকে বলবো গ্লাস সেট। বাটি সেটের কথা যদি বলি তো 4টা 5টা 6টা নিয়ে একটা কি বাটি সেট গঠিত হয়। আচ্ছা, আমরা অতদূর যদি না যাই, আমরা সহজ করে যদি আরো চিন্তা করি, দেখো তো তোমার ক্লাসের প্রেজেন্টেশন করতেছে তোমার টিচার 1 2 3 4 5, তোমার বা শাখা আছে যে আমি ধরলাম ক্লাস 6 এর বা ক্লাস 7 এর আমি বা ক্লাস 10 এর আমি কিছু শাখার নাম বললাম, যেমন ইউরেনাস, নেপচুন, প্লুটো। তাহলে বললাম কি ইউরো ইউরোনাস ইউরোনাস, নেপচুন, ঠিক আছে। তারপরে বললাম এইভাবে কয়েকটা শাখাগুলো দিয়ে এইভাবে শাখাগুলোর নাম লিখে কমা কমা দিয়ে কি করলাম? শাখাগুলোর নাম লিখলাম। লিখে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে এটি দিলাম দশম শ্রেণী। তাহলে কি হলো? আমি বুঝতে পারলাম যে দশম শ্রেণীর শাখার নাম। ঠিক আছে, শাখাগুলো হবে কমা চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। আচ্ছা, আমরা মোটামুটি সেট সম্পর্কে আইডিয়া পেলাম। ঠিক আছে, এখন দেখো আমাদের বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। একটা এ সেটের ভেতরে আমরা এ, বি, সি, ডি, ই এইভাবে আমরা কিছু উপাদান লিখলাম। এখন এ সেটের অন্তর্ভুক্ত উপাদান স্মল এ সেটের অন্তর্ভুক্ত উপাদান বি, সি, ডি এবং ই। এই উপাদানগুলো যে এ সেটের মধ্যে বিদ্যমান সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? বলবো এ বিলংস টু বি। তার মানে কি? এ বিলংস টু এ, তার মানে হচ্ছে এ এ এই স্মল এই এটা এই যে এ সেট তার একটি সদস্য। আমরা যদি বলি বি বিলংস টু কি? এ। তাহলে এই যে স্মল বি, এই বি লেটারটি কার মধ্যে আছে? এ সেটের অন্তর্ভুক্ত একটি উপাদান। তাহলে বি লেটারটি কি? এ সেটের অন্তর্ভুক্ত একটি উপাদান। একইভাবে সি এ সেটের যেহেতু অন্তর্ভুক্ত একটা উপাদান, সেই জন্য আমরা লিখতে পারি সি বিলংস টু কি? সি বিলংস টু এ। তার মানে সি কি আছে? এ সেটের মধ্যে বিদ্যমান আছে। আমরা এইভাবে ডি কে যেহেতু এ সেটের মধ্যে বিদ্যমান আছে, আমরা লিখতে পারবো ডি বিলংস টু কি? এ। তাহলে ডি এ সেটের অন্তর্ভুক্ত একটি উপাদান। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি যে এফ তো এই সেটের মধ্যে নাই, কে নাই? এফ নাই। তাহলে এখন এফকে আমি কিভাবে প্রকাশ করব যে এফ এই সেটের অন্তর্ভুক্ত উপাদান নয়? তাহলে বলবো যে এফ ডাজ নট বিলংস টু কি বলবো? এফ ডাজ নট বিলংস টু এ। তার মানে যেহেতু বললাম যে আমি যদি বলি যে এফ কি হচ্ছে এ সেটের একটা অন্তর্ভুক্ত উপাদান নয়, তাহলে সেটাকে আমি প্রকাশ করব এফ ডাজ নট বিলংস টু এ। তাহলে এফটা এ সেটের অন্তর্ভুক্ত কি নয়? উপাদান নয়। আচ্ছা, এভাবেও আমরা প্রকাশ করতে পারি যে এ, দেখো খেয়াল করো, এ ইজ অ্যান এলিমেন্ট এলিমেন্ট অফ সেট কি? এ। আমরা যদি এভাবেও কিন্তু লিখতে পারি যে এ যদি এই যে স্মল এ যদি ক্যাপিটাল এ এই সেটের অন্তর্ভুক্ত একটা উপাদান হয়, তাহলে আমরা বলতে পারি এ ইজ অ্যান এলিমেন্ট অফ সেট এ। ঠিক আছে, তো আমি এখানে আবার যদি না হয়, যেমন এফটা কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত উপাদান নয় বা এফ এই সেটের মধ্যে বিদ্যমান নয়, তাহলে আমরা কি লিখব? এফ ইজ নট অ্যান এলিমেন্ট এলিমেন্ট অফ সেট কি? এ। তাহলে এফ কিন্তু এ সেটের অন্তর্ভুক্ত উপাদান নয়। ঠিক আছে, তো এটাকে প্রকাশ করা হবে এইভাবে এফ ডাজ নট বিলংস টু এ। ঠিক আছে, তাহলে এই চিহ্নের মাধ্যমে তোমরা কি বুঝবা?
এই চিহ্নের মাধ্যমে বুঝবা যে এফ হচ্ছে এই সেটের কোনো অন্তর্ভুক্ত উপাদান নয়। আর দেখো এই চিহ্নের মাধ্যমে কি বুঝবা, এ বিলংস টু এ, তাহলে এই চিহ্নের মাধ্যমে তোমরা বুঝবা যে এ হচ্ছে এ সেটের একটি অন্তর্ভুক্ত উপাদান। তাহলে আমরা খুব সুন্দরভাবেই যে কোনো একটা সেটের অন্তর্ভুক্ত উপাদানকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা বুঝে ফেললাম। আচ্ছা, এখন আসি একটা সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়। একটা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশের পদ্ধতি, সেটকে কয়ভাবে প্রকাশ করা যায়, দুইভাবে। একটাকে বলা হয় গঠন পদ্ধতি। কি পদ্ধতি? গঠন পদ্ধতি। আর একটা সেটকে বলা হয় তালিকা পদ্ধতি। কি পদ্ধতি বললাম? তালিকা পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম এখানে, যে সেটকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি। এই গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি এটা আমাদের বুঝতে হবে। গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি এটা আমাদের বুঝতে হবে। গঠন পদ্ধতি জিনিসটা কি, আমি এখানে মজা করে বলি, এই গঠন পদ্ধতির মধ্যে কি থাকবে? শর্ত থাকবে। আর তালিকা পদ্ধতির মধ্যে কি থাকবে? লিস্ট থাকবে, লিস্ট। এই দুইটা জিনিস মাথায় সেট আপ দাও, দ্যাটস এনাফ। গঠন পদ্ধতির মধ্যে কি থাকবে? শর্ত থাকবে। আর তালিকা পদ্ধতির মধ্যে কি থাকবে? লিস্ট থাকবে। আচ্ছা, এবার তোমাকে তোমার সেই পছন্দের মানুষটা কি করবে, তোমাকে ঘুরতে গেছো, তাকে নিয়ে ঘুরতে গেছো কোথাও, তো সেই পছন্দের মানুষটা তোমাকে হাতে, তোমার কাছে টাকা নাই কিন্তু সে কিছু একটা কিনবে, তাই কেনার জন্য তোমার হাতে ধরো 100 টাকার নোট একটা ধরিয়ে দিল। কত টাকার নোট? 100 টাকার একটা নোট ধরিয়ে দিল, 100 টাকা। এই 100 টাকার নোট তুমি কি করবা? তোমাকে কিন্তু কন্ডিশন দিয়ে দিছে, ঠিক আছে তুমি 100 টাকা নিয়ে যাবা, কিন্তু 100 টাকার বেশি খরচ করলে ওই দায়ভার আমার নেই। আমি 100 টাকা তোমাকে দিলাম, তুমি 100 টাকায় কি করবা? খরচ করে আসবা, আমার জন্য এইটা এটা কিনে নিয়ে আসবা। আচ্ছা, তো 100 টাকা দিয়ে তোমাকে কন্ডিশন দিয়ে দিল যে আমার জন্য এইটা এটা কিনে নিয়ে আসবা, ঠিক আছে। তো তোমাকে যেটা যেটা কিনতে বললো তুমি সেটা কিনবা। তো মনে করো যে তোমাকে কিনতে বলছে কি, আচ্ছা 100 টাকা তো কম কম কিছু জিনিস তোমাকে কিনছে, বা খাবারও কিছু তোমাকে নিতে বললো। ধরলাম যে তুমি বাদাম কিনলা, বাদাম, ঠিক আছে। 100 টাকার মধ্যে বাদাম কিনলা, তার জন্য কি কিনলা? চকলেট, ঠিক আছে। চকলেট কিনলা, বাদাম চকলেট এগুলো খাবার কিনলা, ঠিক আছে। আর কি কিনলা? তার জন্য আরও বা তোমার পছন্দের যদি কোনো কিছু থাকে, সেই পছন্দের কোনো কিছু তুমি কিনে ফেললা। আচ্ছা, কিনে কি করলা? এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলা যে তুমি কি করলে 100 টাকা নিয়ে গেছো, নিয়ে যা, তার জন্য বাদাম কিনছো, চকলেট কিনছো, পছন্দের তোমার যা যা লাগে তা তুমি 100 টাকার মধ্যে কিনে ফেলছো। এই তো যা কিনছো এটা লিস্ট আকারে প্রকাশ করছো না, এটাকে আমরা বলবো কি পদ্ধতি? এটাকে আমরা বলবো তালিকা পদ্ধতি। এটাকে কি বলবো? তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিটা কি? লিস্ট আকারে প্রকাশ থাকবে, লিস্ট, এভাবে কমা চিহ্নের মাধ্যমে উপাদানগুলো ইনক্লুড থাকবে এবং দুই পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। এখন গঠন পদ্ধতিটা কি? ওই তো 100 টাকা তোমার হাতে ধরিয়ে দিলাম, বা 100 টাকা তোমাকে দিল। এখন তুমি কি করবা? তুমি কি করবা যে তোমাকে কিন্তু কন্ডিশন দিছে যে 100 টাকার উপরে যদি তুমি খরচ করো সেটার দায়ভার কিন্তু তোমার। আমি তোমাকে 100 টাকা দিলাম, তুমি 100 টাকার মধ্যে কি করবা? খরচ করবা। তো কন্ডিশন হচ্ছে তোমাকে 100 টাকার মধ্যে খরচ করতে হবে। তুমি কি করবা? যে এক্স পরিমাণ জিনিসগুলো এখানে ক্রয় করলা। এক্স পরিমাণ জিনিস কি? যে এক্স এর মানগুলো, বাদাম কিনলা, চকলেট কিনলা, পছন্দের এভরিথিং আদার্স কিছু কিনলা। তো এক্স এর মানগুলো কি থাকবে? এই এক্স এর মানগুলো যা কিনতেছো এই পরিমাণটা সর্বোচ্চ 100 টাকা হবে। এর উপরে যদি খরচ করো তাহলে তোমার লস, নিশ্চয়ই নিজের লস করবে না, তাহলে সর্বোচ্চ 100 টাকার মধ্যেই খরচ করে ফেলবা, ঠিক আছে। তো আমরা এই তো এই কন্ডিশনের মাধ্যমে, কন্ডিশনটাকে আমরা বলবো গঠন পদ্ধতি, আর এটাকে যখন লিস্ট আকারে প্রকাশ করব তখন হয়ে যাবে তালিকা পদ্ধতি। আমরা বেসিকটা বুঝলাম। এর আগে এখন আমাদের আর একটা জিনিস বুঝতে হবে এখানে, যে দেখো এই গঠনের মধ্যে আমরা যে শর্তগুলো লিখি, বা এই শর্তটা দেখো 1 নাম্বার একটা শর্ত, এখানে বললাম যে এক্স এর মান বলে দিলাম 2 থেকে বড়, এক্স এর মান 5 থেকে ছোট। এর অর্থটা কি? আমি বন্ধনী সহ দেখাবো। এর অর্থ হচ্ছে এক্স এর মানগুলো কি হবে? 2 থেকে বড় হবে কিন্তু 5 থেকে ছোট হবে। তার মানে এক্স এর মান এখানে হচ্ছে 3, আর হলো 3 আর 4, 5ও হবে না, 2 কিন্তু হবে না। কেন হবে না? এই যে দেখো এটা কিন্তু বড় চিহ্ন, এটা কি চিহ্ন? বড় চিহ্ন।
একটা জিনিস খেয়াল রাখবে, চিহ্ন কিন্তু আমাদের একটাই, চিহ্ন কয়টা? একটাই, কিন্তু এই বড় মাত্রাটা যার দিকে থাকবে সে বড়, আর ছোট মাত্রাটা যার দিকে থাকবে সে কি অ্যাকচুয়ালি ছোট। তাহলে এখানে যদি বলি 2, এখানে যদি বলি 5, তাহলে কি কি হচ্ছে, এখানে 5টা কিন্তু বড় আর 2টা এখানে ছোট। আমি যদি এখানে বলি, সেই জন্য এটাকে বলি যে 2 লেস দ্যান, ঠিক আছে, লেস দ্যান আমরা কি বলবো যে 5, 2 কি 5 এর থেকে ছোট। আমরা কিন্তু বলতে পারি যে 2 যদি 5টা বড় হয় তাহলে 5 গ্রেটার দ্যান 2। আচ্ছা, তাহলে এটাকে বন্ধনীর মাধ্যমে কিভাবে প্রকাশ করব? বন্ধনীর মাধ্যমে প্রকাশ করব, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এখানে। কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখবে 3, এখানে লিখবে হচ্ছে 4, 3 4, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা 3 4। আচ্ছা, আর যদি সেটের মাধ্যমে লেখো তাহলে ধরো এটা একটা সেট, তাহলে লিখতে হবে 3, 4। আচ্ছা, এই দুইটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই দুইটা জিনিস বুঝতে হবে যে 3 এবং 4, এখানে দেখো আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি। তার অর্থ হলো আমি যদি ফার্স্ট ব্র্যাকেট থেকে এই জিনিসটা লিখতে পারি, ফার্স্ট ব্র্যাকেট, দেখো আমি আরেকটা এক্সাম্পল দিই, লিখলাম 7,9, দুই পাশে আমি কি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। এর অর্থ কি? 7 এবং 9 এর মধ্যে উপাদানগুলো থাকবে, কিন্তু এক্স এর মান 7ও হবে না, এক্স এর মান 9ও হবে না। তার মানে বলতে পারি যে 7 এর থেকে বড় হবে, 9 থেকে ছোট হবে। এটা হলো আমাদের এক্স এর মান হবে। এখন দেখো আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, 7,9 লিখে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। তার মানেটা কি? তার মানে হচ্ছে 7 লেস দ্যান অর ইকুয়াল, এই থার্ড ব্র্যাকেটের অর্থ হলো থার্ড ব্র্যাকেটের সাথে যে সংখ্যাটি বা যে নাম্বারটি থাকবে সেটা কিন্তু সহ। থার্ড ব্র্যাকেটের অর্থ হলো থার্ড ব্র্যাকেটের সাথে যে সংখ্যাটি থাকবে সেটা কিন্তু সহ। তাহলে এক্স এর মানটা 7 এর সমান বা তার থেকে বড়, কিন্তু 9 থেকে ছোট। আমরা বুঝতে পারছি এই থার্ড ব্র্যাকেটের অর্থটা কি? থার্ড ব্র্যাকেট অর্থ হলো থার্ড ব্র্যাকেটের সাথে যে চিহ্নটা বা যে সংখ্যাটি থাকবে এক্স এর মান ওই সংখ্যা সহ। আর ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হলো ফার্স্ট ব্র্যাকেটের সাথে যে সংখ্যাটি থাকবে শুধুমাত্র ওই সংখ্যাটি বাদে তার থেকে বড় মান, আর এই পাশে ফার্স্ট ব্র্যাকেটের সাথে যে সংখ্যাটি থাকবে ওইটা বাদে তার থেকে ছোট মান। এটার হচ্ছে অর্থ। আমরা বুঝতে পারছি। এখন যদি আরেকটা লিখি এখানে যে 7,9, দুই পাশে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এটার আমরা বন্ধনী কিভাবে লিখব? 7 লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল 9। তাহলে 7 এক্স এর মানটা কি হবে? 7 এর সমান বা তার থেকে বড়, আর হচ্ছে কি 9 এর সমান বা তার থেকে ছোট। আমরা খুব সহজেই এই কন্ডিশনগুলো বুঝলাম। আচ্ছা, এখানে আমি 1 নম্বর একটা কন্ডিশন দিলাম, এখানে কন্ডিশন কিন্তু হবে কয়টা বলো তো? কি 4টা কন্ডিশন হবে। কয়টা কন্ডিশন? 4টা। 1 নম্বর। 2 নম্বর কন্ডিশন এভাবে বলবো, লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান কিন্তু 5, ঠিক আছে। তো এটাকে আমরা যদি সেট আকারে প্রকাশ করি তাহলে পাবো হচ্ছে কত পাবো বলো? 3 পাবো আর 4 পাবো। এটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি তাহলে কি পাবো? সেট আকারে যদি প্রকাশ করি তাহলে এক্স এর মানটা 2 সহ, তার থেকে বড় এবং 5 থেকে ছোট। তার মানে বলতে পারি 2, 3, 4, 5 থেকে ছোট 5 হবে না। 3 নাম্বার, 2 থেকে বড় এক্স এর মানটা 5 এর সমান বা তার থেকে ছোট। এটাকে যদি আমরা বি সেটের মধ্যে লিখি তাহলে কি 2 সহ, 2 থেকে বড়, 2 সহ, 5 থেকে ছোট বা 5 সহ, তাহলে 2, 3, 4, 5। আমরা বুঝতে পারছি এটা। এখন যদি লিখি যে 2 থেকে বড় এক্স এর মানটা 5 এর সমান বা তার থেকে ছোট, তাহলে বি এর অন্তর্ভুক্ত উপাদানগুলো কি কি হবে? বি এর অন্তর্ভুক্ত উপাদান হবে 2 থেকে বড়, 5 এর সমান বা তার থেকে ছোট, তার মানে 3, 4, 5 এই উপাদানগুলো কিন্তু হবে। আমরা এগুলো লিখতে সব থেকে ঝামেলা করি। এই কনসেপ্টটা, এই বেসিকটা একদম ক্লিয়ার করো, তাহলে ইনশাল্লাহ তোমরা যে কোনো ম্যাথকেই কন্ট্রোল করতে পারবে, যে কোনো ম্যাথকেই তোমরা কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। বেসিকের সব থেকে জোর দেবো, বেসিকগুলো ভালোভাবে শিখবে। তো দেখো এখানে আমরা যদি এখানে আবার বন্ধনীর মাধ্যমে লিখি, বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি লিখি তাহলে দেখো এটাকে কিভাবে লিখবো? 2 থেকে এক্স এর মানটা বড়, 5 থেকে ছোট, কিন্তু 2 সমানও নয় আবার 5 এর সমানও নয়, সেজন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব 2, 5। ওকে, এখন এখানে কি করব? দেখো এখানে এক্স এর মানটা কি
2 সমান বা তার থেকে বড়, 5 থেকে ছোট। তাহলে যেহেতু 2 সমান সেজন্য আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর 5 যেহেতু 5 থেকে ছোট সেজন্য আমরা 5 সাথে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। নেক্সট, এটাকে যদি আমরা বন্ধনীর সাহায্যে লিখি যে 2 সমান তার থেকে বড়, তার মানে এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব, আর 5 সমান বা তার থেকে ছোট আমরা এখানেও থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখন তারপরে দেখো এখানে 2 থেকে বড় কিন্তু 5 সমান বা ছোট, যেহেতু 2 থেকে বড় কিন্তু 2 সমান নয়, সেই জন্য আমরা এখানে কি করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। আর যেহেতু 5 সমান বা তার থেকে ছোট আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে, আমরা এইভাবে কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে তালিকা থেকে গঠন, গঠন থেকে তালিকা, এই যে ম্যাথগুলো কিভাবে সলভ করা যায় আমরা এই পার্টটা এখন শিখব। ঠিক আছে, এখন আমরা দেখব কি শিখব, আমরা শিখব নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে কিসে প্রকাশ করবা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এইটা শিখব। দেখো এখানে সবগুলো কি কন্ডিশন দেওয়া আছে না, কন্ডিশন দেওয়া আছে কিনা, অবশ্যই কন্ডিশন দেওয়া আছে। তার মানে সবগুলোই কিন্তু এখানকার সেট বিল্ডার মেথড বা গঠন পদ্ধতিতে আছে। তো আমাকে কি করতে হবে, আমাকে এগুলোকে লিস্ট আকারে প্রকাশ করতে হবে। কন্ডিশন যা দিছে, হয়তো কন্ডিশন দিয়েছিল একটু আগে বললাম, তো কন্ডিশন যা দিছে সেই কন্ডিশনের আলোকে এগুলোকে আমরা কি করব, লিস্ট আকারে প্রকাশ করব। ঠিক আছে, দেখো যদি এগুলোকে আমরা লিস্ট আকারে প্রকাশ করি তাহলে কি হবে, লিস্ট আকারে প্রকাশ করব সবগুলোকেই। এর নিচে আরও একটি ম্যাথ আছে, তো এই ম্যাথ কয়টা এখন আমরা সলভ করব। 1 নাম্বার বলছে আমি ম্যাথগুলো কিভাবে নেব, ম্যাথগুলো এক্সাম্পল, টেক্সট বুক, বোর্ড কোশ্চেন। বুঝতে পারছেন, আমরা কি করব, এক্সাম্পল মানে উদাহরণের ম্যাথ নেব, তারপরে টেক্সট বুক, ওই টাইপ থেকে টেক্সট বুকে যে ম্যাথগুলো আসে সেগুলো নেব, এবং আমরা তার সাথেই আমরা কি করব, বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। এই ম্যাথটা উদাহরণের একটি ম্যাথ। প্রথমে যে ম্যাথটি আমি রাখছি এটা উদাহরণ, এক্সাম্পল 2। আমি শুরু করতেছি সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, দেওয়া আছে গঠন পদ্ধতি, প্রকাশ করব তালিকাতে। তো এক্সাম্পল টুর মধ্যে যে ম্যাথটি বলছে, এক্সাম্পল 2তে যে ম্যাথটি বলছে সেটা হচ্ছে বি একটা সেট, একটি সেট বলছে যে এক্স যেন এক্স কত 28 বা 28 এর গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে এখানে দুইটা শব্দ সম্পর্কে কনসেপ্ট একদম ক্লিয়ার করতে হবে, একটা হলো গুণনীয়ক আর একটা গুণিতক। তো গুণনীয়ক আর গুণিতক বলতে কি বোঝায়, দেখো দেখি, গুণিতক, এই গুণিতকটা হলো গুণফল, গুণিতক ইজ ইকুয়াল গুণফল। তাহলে এখানে যদি লিখি গুণফল, লিখলাম গুণফল। খেয়াল করো গুণফলের মধ্যে কটা লিটার, 1টা 2টা 3টা 4টা লিটার, গুণিতকে কয়টা লিটার, 1টা 2টা 3টা 4টা লিটার। তাহলে গুণিতক গুণফলের লিটার সমান, তার মানে আমরা বলতেই পারি গুণিতক ইজ ইকুয়াল টু গুণফল। এখন আসি আমরা গুণিতক বা গুণফল কি বুঝি। গুণিতক আমি যদি বলি 2 এর গুণিতকগুলো বলো তো, তাহলে তোমরা কি বলবা, 2 এর গুণফলগুলো বলবা, 2 এর গুণফল বলবা। তাহলে 2 অক্ষে 2, তাহলে 2 এর এটা একটা গুণফল, তাহলে 2 দুগুণ কত 4, 2 দুগুণ 4, আবার 3 দুগুণ 6, আবার 4 দুগুণ 8। ঠিক আছে, তাহলে এখানে তাহলে 2 এর গুণিতক বা গুণফল কোনগুলো, 2 এর গুণিতক বা গুণফল হচ্ছে 2 4 6 8, এগুলো ডট ডট চলতেই থাকবে, এগুলো হচ্ছে 2 এর গুণিতক বা গুণফল। আচ্ছা, এই কনসেপ্ট আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো গুণনীয়ক বা উৎপাদক। কি বললাম, গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক, এই গুণনীয়ককে আমরা কি বলতে পারি, উৎপাদক বলতে পারি, উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক। গুণনীয়ক বা উৎপাদক এই কনসেপ্টটা এখন ক্লিয়ার করব। দেখো আমরা উৎপাদক সম্পর্কে বুঝি, উৎপাদক জিনিসটা কি, 2 বা ততোধিক পদ থাকবে, পদগুলোর মাঝে কি থাকবে, গুণন সম্পর্ক থাকবে। 2 বা ততোধিক পদের মাঝে কি সম্পর্ক থাকবে, গুণন। যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে, এটার যদি উৎপাদক বের করতে বলি তোমরা কি করবা, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, দুইটা জায়গা থেকে কার পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, যার পাওয়ার 1 তাকে কিন্তু কমন নিতে হয়, এক্সকে কমন নিলাম, নিলে কি পাবো, এক্স প্লাস 1 পাবো। তাহলে এক্স আর হলো কি এক্স প্লাস 1-এর মাঝে কি সম্পর্ক, গুণন সম্পর্ক, সেই জন্য একটি অপরটির কি উৎপাদক। এখন আমরা যদি লিখি যে 4 এর উৎপাদক কি,
তাহলে 4 কে আমরা কত উপায়ে গুণ গুণ করে বের করতে পারি। 4 কে আমরা বলতে পারি 4 ইন্টু 1, 4 ইন্টু 1 এটা হলো 4-এর একটা উৎপাদক। আবার 4-কে ভাঙতে পারি 2 ইন্টু 2, তাহলে 4-এর উৎপাদক কি কি? 4-এর একটা উৎপাদক 4 ইন্টু 1, 4-এর আরেকটি উৎপাদক 2 ইন্টু 2। তাহলে এইভাবে আমরা কি পেলাম? 4-এর একটি উৎপাদক 4 ইন্টু 1, 4-এর আরেকটি উৎপাদক 2 ইন্টু 2। আচ্ছা, তাহলে উৎপাদক বুঝলাম। উৎপাদক যেগুলো তার মানে আমাদের গুণনীয় কি সেইগুলো। তাহলে এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার। এখন আমরা কি করব? কার গুণনীয়ক বের করব? 28। আচ্ছা, তাহলে এখানে আমরা সলিউশন শুরু করলাম। তো সলিউশনে আমাদের অত কিছু লিখতে প্রয়োজন নেই, আমরা শুধু ম্যাথ করব। ম্যাথটা কি? যে বলছে যে এক্সটা হবে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। তাহলে লিখব যে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। আচ্ছা, 28 এর গুণনীয়ক বলতে কি? একটু আগে বললাম গুণনীয়ক মানে উৎপাদক, তাহলে এর উৎপাদকগুলো বের করব। 28 এর কি করব? উৎপাদকগুলো বের করব। তাহলে 28 কে কত উপায়ে ভাঙানো যায়? 28 কে তাহলে 28 ইন্টু 1, এই উপায় একটা উপায় পেলাম। 28 কে ভাঙানোর একটা উপায় পেলাম, 28 ইন্টু 1। আর 28 কে আর কত উপায়ে ভাঙানো যায়? আর ভাঙানো যায় আমরা যদি লিখি যে 14, তাহলে 14 দুগুণ কত? 28। তাহলে আর আমরা কত উপায়ে ভাঙতে পারি 28 কে? 4 7 28, তাহলে 4 গুণন 7, 4 7 28। আরও কি 28 কে ভাঙানোর কোনো উপায় আছে? তাহলে 28 কে আমরা এইভাবে ভাঙতে পারি, ঠিক আছে। তাহলে 28 কে ভাঙানোর আর কোনো উপায় কিন্তু আমাদের মাঝে নাই। তাহলে 28 কে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে 28 কে আমরা কত উপায়ে ভাঙতে পারি। 28 কে আমরা কি করি? কত উপায়ে ভাঙতে পারি। তাহলে 28 হোককে 28, 14 দুগুণ 28, আর হলো 4 7 28। আরও আমরা ভাঙতে পারি কিনা? এভাবে যদি কিভাবে বুঝবা যে আমরা কিভাবে এগুলোকে ভাঙবো, যে 28 কে সর্বপ্রথম তুমি 1 দ্বারা ভাগ দিবা। তাহলে 1 দ্বারা ভাগ দিলে কিন্তু 28 পাবা। তাহলে এই 1 দ্বারা 28 কে কি করবা? গুণ করে গুণফলটা লিখবা, যেমন 28 ইজ ইকুয়াল 28 ইন্টু 1, এনাফ। আবার কি করবা? 28 কে আবার 2 দ্বারা ক্যালকুলেটরে ভাগ দিবা। তাহলে 28 কে 2 দ্বারা ডিভাইডেড করলে তোমরা পাবা কত? 14, ঠিক আছে। তাহলে 28 ইজ ইকুয়াল টু 14 ইন্টু 2, মানে কি 28 কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো কত? 14। তাহলে 14 কে আবার 2 দ্বারা গুণ করলে কিন্তু 28 পাচ্ছি। আবার তাহলে এটা একটা পেলাম, 2 দ্বারা ভাগ দিলাম, 1 দ্বারা ভাগ দিলাম, এবার 3 দ্বারা ভাগ দাও। তাহলে 28 মানে 28 কে তোমরা কি করবা? 3 দ্বারা ভাগ দেবা। 3 দ্বারা ভাগ দিলে দেখো যায় কি না? না, 3 দ্বারা ভাগ দিলে পূর্ণ সংখ্যা এখানে আসবে না, ঠিক আছে। 3 দ্বারা ভাগ দিলে কি পাবো না? আমরা এখানে পূর্ণ সংখ্যা কিন্তু পাবো না। এবার যদি আমরা 4 দ্বারা ভাগ দেই, তাহলে 4 দ্বারা এটাকে ভাগ দিলে পাবো 4 7 28, 3 7 21, 4 7 28। তাহলে 28 কে আমরা কি করলাম? যে 4 গুণন 7 করতে পারি, ঠিক আছে। আর 5 দ্বারা ভাগ দেই, 5 দ্বারা ভাগ দিলে 5 গুণ 5 25, 6 দ্বারা ভাগ দিলে 3 6 18, 4 6 24, 5 6 30। 7 দ্বারা ভাগ দিলে 3 4 4 7 28, ওটা তো একটা একবার নিচেই। 8, আবার 8 দ্বারা যদি ভাগ দেই, 8 কে 8, 3 8 24, 4 8 32, 9 দ্বারা 9 দুগুণ 18 এবং 3 9 27, 9 10 দ্বারা যাবে না, 11 দ্বারা যাবে না, 12 দ্বারা 3 হবে না। তার মানে আমরা সর্বোচ্চ এই উপায়ে ভাঙতে পারি। আমরা কিভাবে যে এই গুণনীয়কগুলো উৎপাদকে কিভাবে বের করব সেই টেকনিকটা কিন্তু আমি আলোচনা করলাম, ঠিক আছে। এখন আমরা কি লিখব? যে শর্তমতে বা শর্তানুসারে, ঠিক আছে, শর্তানুসারে, বা আমরা লিখতে পারি যে 28 এর গুণনীয়ক সমূহ, বা 28, বা আমরা যদি শর্তানুসারে নাও লিখি, খালি যদি লিখি দেই যে 28 এর গুণনীয়ক সমূহের সেট, তবুও হবে 28 এর গুণনীয়ক সমূহের সেট, 28 এর গুণনীয়ক সমূহের সেট। তাহলে কত হবে? তাহলে এই যে গুণনীয়কগুলো কি কি পেলাম? 1, তার মানে 1 2 1 2, তারপর পাইলাম কত? 4, তারপর 7, তারপর এখানে কত পেলাম? 14, তারপর আমরা পাইলাম হচ্ছে 28, ঠিক আছে। একটু দ্রুত তোমরা উঠে নেবা, আমরা একটু অনেকগুলো ম্যাথ সলভ করব আজকের ক্লাসেই।
আচ্ছা, তো এখন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে নেক্সট 2 নাম্বার আমি যে ম্যাথটি রাখছি সেটা এখন সলভ করব। 2 নাম্বার ম্যাথ হলো এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা লাগবে। পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এই পাশের সংখ্যাগুলো +1 +2 +3, এই পাশের সংখ্যাগুলো -1 -2 -3, এই পাশের সংখ্যাগুলো। তার মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর এইগুলোকে যদি আমরা কি করি, এগুলোকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেটের মধ্যে রাখি তাহলে সেটাকে আমরা জেড বলবো। কি বলবো? জেড বলবো। তাহলে এই জেড হচ্ছে আমাদের কি? পূর্ণ সংখ্যা সেট। জেড আমাদের কি সংখ্যা সেট? পূর্ণ সংখ্যা সেট। আচ্ছা, তাহলে এখানে অঋণাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? অঋণাত্মক সংখ্যা, একটা কথা বললাম আমি, অঋণাত্মক অঋণাত্মক সংখ্যা বলতে কি বোঝায়? অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, শূন্য থাকবে 1 2 3, এই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যা বলতে পারি। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? শূন্য হবে না, শূন্য বাদে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি হবে? বা আমরা যদি বলি জেড প্লাস, এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য বাদে, শূন্য কিন্তু হবে না, মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা যদি লিখি এখানে যে 1 2 3 4 5 ডট ডট, এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন যদি বলি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, তাহলে জেড মাইনাস, তার মানে ডট ডট -2 -1, এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা কি করলাম? শিখলাম। তাহলে এখানে আমরা সলভ করতে বিভিন্ন টাইপের কথাবার্তা লিখি, আমাদের এত কথাবার্তা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এখন 2 নম্বর ম্যাথ সলভ করব। দেখো 2 নম্বর ম্যাথটি কিভাবে সলভ করা যায়। বলছে যে এক্স যেন এক ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলছে? দেখতে না পারলে এখানে দেখো যে সি একটা সেট, বলছে এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। বলছে এক্স যেন এক্স কি সংখ্যা? এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখন আমরা কি লিখবো? শুধুমাত্র লিখবো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ। তাহলে সলিউশনে আমরা কি লিখবো? যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কোনো কন্ডিশন দেওয়া আছে এই পাশে? আছে। তাহলে আমরা আগে লিখবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এখানে একটা বলছে যে এবং বলছে কি এক্স স্কোয়ার লেস দেন কত? 18। তা ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ বা ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের সেট। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহের সেট কি কি? তাহলে আমরা এখানে যদি লিখি যে লিখলাম জেড, যেহেতু জেটের ভেতরে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে, বা আমরা জেড প্লাসও লিখতে পারি। তো লেখার পরে আমরা জেড প্লাস লিখতে পারি, একদম স্পেসিফিকভাবে লিখলে জেড প্লাস। এই জেড প্লাস দ্বারা বোঝায় ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর শুধু যদি জেড লেখেন তার মানে কি এই জেড দ্বারা শুধু জেড দ্বারা বোঝাবে শূন্য সহ সকল ধনাত্মক সকল ঋণাত্মক সংখ্যা। কিন্তু এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার সময় সেট, এই কথাটা লেখার কারণে এখানে জেড লিখলেও কোনো সমস্যা হবে না। তো তারপরেও আমরা যে কথাটা লিখছি এটাকে কমা চিহ্নের মাধ্যমে সার্টেন করে, আলাদা করে, স্পেসিফিকভাবে ভিন্নভাবে লিখলাম, এটা আমাদের জন্য ভালো হয়। তাহলে জেড প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ কি কি? 1 2 3 4 ডট ডট, এইভাবে আরও অসংখ্য এলিমেন্ট হবে। আচ্ছা, তো এখন আমরা এই উপাদানগুলো, এই কন্ডিশনকে যাচাই করব যে কত দূর পর্যন্ত কোন কোন মানের জন্য এই মানে কন্ডিশনটি সত্য, সেটা আমরা যাচাই করব। যে সকল মানের জন্য উভয়ের কন্ডিশন সত্য হিসেবে প্রমাণিত হবে, সেই সকল উপাদানগুলোই গ্রহণযোগ্য। তাহলে এখন আমরা কি বলবো যে এক্স ইকুয়াল 1 হলে, তার মানে কি এক্স স্কোয়ার 1 তার উপর কি স্কোয়ার, তার মানে পাইলাম কত? 1 পাইলাম। এখন এই 1 কি 18 থেকে ছোট? অবভিয়াসলি 1 18 থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে।
তাহলে এটা রাইট। 2 নাম্বার কন্ডিশন দেখো, x ইকুয়াল টু, যদি x ইকুয়াল টু হলে আমি বলবো কি এক্স স্কোয়ার, টুর উপর কি এ স্কোয়ার, টুর উপর স্কোয়ার মানে কি 4, তাহলে 4 18 থেকে ছোট, তাহলে 4 কি 18 থেকে ছোট, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, তাহলে এটা রাইট। এখন দেখো x ইকুয়াল 3 হলে, x ইকুয়াল কি 3 হলে, তাহলে আমরা এখানে লিখবো কি এক্স স্কোয়ার, তার মানে x এর মান কত 3, তার উপর এ স্কোয়ার। 3-র উপর স্কোয়ার বলতে কি বোঝায়, 3-র উপর স্কোয়ার বলতে বোঝায় 3 কয়বার গুণন, 2 বার গুণন। 3-কে যদি 2 বার গুণন করি তাহলে 3 আর 3 গুণ করলে 3 3-কে কত 9, ঠিক আছে, তাহলে এখানে পাবো 9। এই 9 কি 18 থেকে ছোট, অবভিয়াসলি 9 18 থেকে ছোট। তাহলে এইভাবে আমরা কন্ডিশনটাকে কি করব, জাস্টিফাই করব, জাস্ট কন্ডিশনকে জাস্টিফাই করব। x ইকুয়াল 4 হলে, x ইকুয়াল 4 হলে তাহলে এক্স স্কোয়ার 4 তার উপর এ স্কোয়ার, 4-এর উপর এ স্কোয়ার করলে কত পাবো 16, 16 কি 18 থেকে ছোট, অবভিয়াসলি 16 18 থেকে ছোট, তার মানে এই কন্ডিশন আমাদের ঠিক আছে। এখন দেখো x ইকুয়াল 5 হলে, x ইকুয়াল 5 হলে আমরা কি করব, যে এক্স স্কোয়ার 5 তার উপর এ স্কোয়ার মানে কি 25, এই 25 18 থেকে কি ছোট, মোটেও না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়, তার এই শর্তটা কিন্তু ঠিক নেই। আমরা যদি আরো একটু লিখি যে x ইকুয়াল 6 হলে, x ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার 6 তার উপর এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার 6 তার উপর এ স্কোয়ার মানে 6 দুইবার গুণন করতে হবে, 6 দুইবার, যার উপর স্কোয়ার থাকবে তাকে কয়বার গুণন করবা, দুইবার গুণন করবে, যার উপর স্কোয়ার থাকবে তাকে দুইবার গুণন করবা, তাহলে 36 লেস দ্যান কত 18, তাহলে 36 কি 18 থেকে ছোট, মোটেও না, তাহলে আমরা কি করে দেবো, ক্রস করে দেবো, তাহলে এই শর্তটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই দিকের নিচের দিকে যত আরো মান যদি নেই, আরো মান যদি লিখি x এর মান ধরো 7 8 9 ডট ডট যদি নেই, তাহলে এই মানগুলো কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সেজন্য আমরা কি লিখবো এখন, শর্ত অনুসারে গ্রহণযোগ্য মানসমূহ, এখন লিখবো যে শর্তানুসারে কি লিখবো, অনলি গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য মানসমূহ, তাহলে গ্রহণযোগ্য মান বা গ্রহণযোগ্য মান লিখলেও এনাফ। তাহলে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে গ্রহণযোগ্য মানসমূহ এটাকে একটা সেট দ্বারা প্রকাশ করলাম, বা আমরা লিখলাম জেড, জেড লিখলাম বা জেড প্লাস যে কোনো একটা লিখলেই হবে। তো জেড প্লাস লেখে কি কি মান গ্রহণযোগ্য জেড প্লাসের, তাহলে কি কি মান গ্রহণযোগ্য আমরা দেখতে পারতেছি যে এখান থেকে 1 থেকে 4, তাহলে 1 এর মানের জন্য 1 x এর মান 1 এর জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, 2 এর জন্য করেছে, 3 এর জন্য করেছে এবং 4 এর জন্য করেছে, তাহলে সেই জন্য আমরা লিখবো এখানে কত 1 2 আর 3 আর হলো 4, তাহলে x এর এই মানগুলো কি গ্রহণযোগ্য। তাহলে এখন আমরা কি বুঝতে পারছি, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। আর এখানে দেখো, এখানে দেখো এখানে সেটটা কি, এখানে সেটটা কিন্তু আমাদের সি, সি এর ভেতরে অন্তর্ভুক্ত মানগুলো হচ্ছে কি জেড প্লাস, ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো এখানে সি লেখো, সি এর ভেতরে মানগুলো হবে হচ্ছে এটা 1 2 3 4, এনাফ এনাফ এনাফ। নেক্সট, এখন আমরা নেক্সট কোশ্চেন সলভ করব। দেখো আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করতেছি, অবশ্যই বুঝতে পারতেছো যে এইভাবেই কোশ্চেনগুলো তোমরা কি করবা, সলভ করবা। আমাদের অত কিছু কথা লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা ম্যাথ সলভ করব, যতটুকু না লিখলেই নয়, শুধু ততটুকুই লিখতে হবে, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার ম্যাথ দেখো কি বলছে, 3 নাম্বার ম্যাথ বলছে যে এক্স, আমি যদি স্বাভাবিক সংখ্যা লিখতে বলি, স্বাভাবিক সংখ্যা কাকে প্রকাশ করা হয়, ম্যাক্সিমাম পোলাপান স্বাভাবিক সংখ্যার সেটকে এনকে এইভাবে লেখে, দ্যাট ইজ রং, এইভাবে লেখা যাবে না, স্বাভাবিক সংখ্যাকে এইভাবে লিখতে হবে, এই তো এইভাবে লিখতে হবে, এটা হলো স্বাভাবিক সংখ্যা প্রকাশের প্রতীক, বুঝতে পারছি। এখন যদি ম্যাক্সিমাম পোলাপানকে যদি আমি বলি যে তোমরা স্বাভাবিক সংখ্যা লিখলা, ঠিক আছে, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার লেখো দেখি, তাহলে ম্যাক্সিমাম পোলাপান রিয়েল নাম্বার লিখি দেয় এইভাবে, দ্যাট ইজ রং, এটা লেখা যাবে না, এটা ভুল, এটা ভুল, এটা লেখা যাবে না, আমাকে লিখতে হবে রিয়েল নাম্বার এইভাবে, রিয়েল নাম্বার এইভাবে লিখতে হবে, ইয়া ভুল, আমাকে লিখতে হবে এইভাবে, ওকে।
এখন আমরা 3 নাম্বার ম্যাথ সলভ করব। 3 নাম্বার ম্যাথ কি বলছে যে এক্স জানো বলছে এক্স এলিমেন্ট এন, ঠিক আছে, কিন্তু এই সেটকে কি দ্বারা প্রকাশ করছে সেটা কিন্তু ওরা করে নাই। তো আমি এখানে একটা সেটকে নিলাম, ধরলাম এ, ঠিক আছে, তাহলে এক্স এলিমেন্ট এন যেন এখানে বলছে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং আরেকটা জিনিস মনে হইলো আমার, এবং এক্স কিউব লেস দেন 130। আচ্ছা, এই এবং শব্দটা নিয়ে একটু কথা বলি, জাস্ট একটু। এবং এবং মানে কি জানো? এবং এই ম্যাথের মধ্যে এবং বলতে বোঝায় দুইটা দুইটা জিনিসের মধ্যে কমিউনিকেশন, মানে কমন উপাদান। দেখো, এইটা একটা যদি আমরা বক্স ধরি, এইটা আর একটা যদি আমরা বক্স ধরি, এই দুইটা বক্স, এ বক্স, বক্সের ভেতরে 2, 3 এবং 4 এই তিনটা উপাদান আছে, আর বি বক্সের ভেতরে 3, 5 এবং 6 এই তিনটা উপাদান আছে। এখন যদি বলি এ এবং বি, তার মানে তুমি কি বুঝবা এখান থেকে? এ এবং বি, এটার মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ এবং এর অর্থ হচ্ছে এটা ইন্টারসেকশন বি, মানে কমন। কমন কমন বলতে এ এবং বির মধ্যে যে উপাদানটি থাকবে সেটাই হলো আমাদের অ্যান্সার। দেখো, এর মধ্যে কোন উপাদান আছে? 3, তাহলে বির মধ্যেও আমাদের উপাদান থাকা লাগবে ওইটাই। তার মানে এ এবং বির মধ্যে যে উপাদানগুলোই থাকবে, এ এবং বির মধ্যে যে উপাদানগুলোই থাকবে সেটা হচ্ছে এবং এর অর্থ, সেটাই হচ্ছে এবং এর অ্যান্সার। তাহলে এ এবং বি অ্যান্সার কত হবে বলো? এ এবং বি অ্যান্সার হবে কত? 3। বুঝতে পারছি যে এবং এর সিস্টেমটা কি? তাহলে এখানে দেখো, এখানে কি বলছে, ফার্স্ট একটা কন্ডিশন এক্স স্কোয়ার গ্রেটার দেন কি 9 এবং এক্স কিউব লেস দেন 130, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং তাহলে এক্স স্কোয়ার, এক্স এর যে সকল মানের জন্য এই শর্তটি সত্য হিসেবে প্রমাণিত হবে তার মধ্য থেকে এক্স এর এই সব মানে এক্স এর এখানেও যে সকল মানের জন্য এটা সত্য হিসেবে প্রমাণিত হবে তার মধ্য থেকে এবং দুইটার মাঝে যে জিনিসটা থাকবে সেটাই অ্যান্সার। আমরা বুঝতে পারছি, এখন এটা সলভ করব। তাহলে এখানে কি বলছে? স্বাভাবিক সংখ্যা। কি বলছে? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা সলিউশনে কি লিখব? যে সলিউশনে আমরা লেখা শুরু করব স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে প্রথমে লিখব আমরা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট। এই স্বাভাবিক সংখ্যার সেট এন, এই যে এন, ঠিক আছে। এন সমান আমরা কি লিখব? এন স্বাভাবিক সংখ্যা কাকে বলে? 1 2 3 4 5 6 7 ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে 1 2 3 4 5 ডট ডট ইত্যাদি সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। এখন আমরা জাস্ট কি করব? কন্ডিশন দুইটা চেক দেব, ঠিক আছে। তাহলে কন্ডিশন দুইটা চেক দেব কিভাবে? প্রথমে আমরা যে কাজটা করব যে এক্স স্কোয়ার বা লিখলাম এখানে, আচ্ছা আমরা লিখবো কোথায়? এখানে, যে লিখলাম এখানে। আচ্ছা, এখানে লেখার পরে তাহলে প্রথমে এক্স এর মান কত? 1 2 3 4 5 6 এইভাবে চলতেই থাকবে এক্স এর মানগুলো। তাহলে আমরা এক্স ইকুয়াল কত লিখবো? এক্স ইকুয়াল 1 হলে, তার মানে কি এক্স স্কোয়ার মানে 1, তার উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 1 হবে। এই 1 কি 9 থেকে বড়? মোটেও না। তার মানে কি করে দেবো? ক্রস করে দেবো। 1 এখানে 9 থেকে বড় নয়। এবং এক্স কিউব, 1 এর উপর কিউব, তার মানে 1, এই 130 থেকে কিন্তু ছোট। এই কন্ডিশন কি করে স্যাটিসফাই করছে? কিন্তু এই কন্ডিশন তো স্যাটিসফাই করে নাই। এবং এর অর্থ কি? এবং এর অর্থ এই পাশার আর দুই পাশার কন্ডিশনে কি স্যাটিসফাই করতে হবে, মানে কমন। এবং এর অর্থ কি? কমন। আই বিলিভ দ্যাট বুঝতে পারতেছো। এবং এর অর্থ হচ্ছে কমন। কমন মানে এই পাশার জিনিসটা যদি সত্য হয় তাহলে এই পাশার জিনিসটা সত্য হওয়া লাগবে। তাহলে ওই উভয় সত্যর জন্য এক্স এর যে মানের জন্য উভয় পার্শ্বে সত্য সেই মানটা গ্রহণযোগ্য। এক্স এর
যে মানের জন্য উভয় পাশের পার্ট দুইটাই সত্য, তাহলে সেই মানটাই কি গ্রহণযোগ্য। তাহলে এক্স এর 1 এর জন্য আমাদের এই পাশের পার্টটা সত্য, কিন্তু এটা এই পাশের পার্টটা মিথ্যা, কিন্তু এটা সত্য। তার মানে উভয় পাশের পার্টে কি হওয়া লাগবে, সত্য হিসেবে প্রমাণ করতে হবে, সত্য হওয়া লাগবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু, তাহলে এখন আমাদের আরও যাচাই করতে হবে এক্স এর কোন কোন মানের জন্য উভয় পাশের অংশই সত্য হিসেবে প্রমাণিত হয়। তাহলে এক্স এর সেই সকল মানে কি হবে, গ্রহণযোগ্য হবে। এক্স ইকুয়াল 2 হলে, তার মানে এক্স স্কোয়ার 2 তার উপরে স্কোয়ার, দ্যাটস মিন 4। তাহলে 4, এই 4 1 9 থেকে কি বড়, 4 9 থেকে বড়? মোটেও না, 4 কিন্তু 9 থেকে বড় নয়। এবং আমরা এখানে কি করব, এক্স কিউব, এক্স কিউব বলতে 2, 2 উপর কিউব, 2 উপর কিউব কত 8, 8 কিন্তু 130 থেকে কিন্তু ছোট। এই পাশের কন্ডিশনটা সত্য হচ্ছে, কিন্তু এই পাশের কন্ডিশন মিথ্যা হচ্ছে, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়। এক্স এর এই মানটা কি গ্রহণ, এক্স এর এই মানের জন্য যদি উভয় পার্শ্বের অংশই যদি সত্য হিসেবে প্রমাণিত হতো, তাহলে এক্স এর এই মানটা কি হতো, গ্রহণযোগ্য হতো। আচ্ছা, তারপরে এখন আমরা যে অংশটা করব, এখানে যে কাজটা করব, দেখো যে এক্স ইকুয়াল 3 হলে, এক্স ইকুয়াল 3 হলে তাহলে এখানে দেখো, আচ্ছা তো দেখো এখন যেভাবে এক্স ইকুয়াল 3, তার মানে কি এক্স স্কোয়ার 3 এর উপরে স্কোয়ার কত 9, এই 9 দেখো তো 9 কি 9 থেকে বড়, 9 তো 9 এর সমান, 9 তো 9 থেকে বড় নয়। এবং এবং এক্স কিউব, এক্স কিউব বলতে এক্স এর মান কত 3 তার উপর কিউব, তাহলে 3 এর উপর কিউব দিলে তোমরা পাবা হচ্ছে এখানে 27, 27 কিন্তু 130 থেকে ছোট। তাহলে এই শর্তটা স্যাটিসফাই করতেছে, কিন্তু এই শর্তটা স্যাটিসফাই করতেছে না, সেই জন্য এক্স এর এই মানটা গ্রহণযোগ্য নয়। এখন দেখো এক্স ইকুয়াল 4 হলে, এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার 4 তার উপর স্কোয়ার মানে কত 16, 16 কিন্তু 9 থেকে বড়। এবং এবং এক্স কিউব তার মানে কি 4, তো 4 এর উপর কিউব করলে আমরা কত পাবো, 4 এর উপর কিউব করলে আমরা পাবো হচ্ছে 64, 64, তাহলে 64 130 থেকে ছোট, ঠিক আছে। তো এখন এখন দেখো খেয়াল করো এক্স এর এই 4, এক্স এর এই 4 মানের জন্য আমাদের এবং এর দুই পাশের অংশই সত্য হিসেবে প্রমাণিত। এক্স এর এই 4 মানের জন্য কি এবং এর দুই পাশের অংশই কি সত্য হিসেবে প্রমাণিত বা সত্য, সেই জন্য এক্স এর এই মানটা কি গ্রহণযোগ্য, তাহলে এক্স এর এই মানটা গ্রহণযোগ্য। আমরা আরো একটু চেক দেই যে এক্স ইকুয়াল 5 হলে, এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার 5 তার উপরে স্কোয়ার 25, এই 25 কিন্তু 9 অপেক্ষা বড়, 25 কি 9 অপেক্ষা বড়। এবং এবং এক্স কিউব, এক্স কিউব 5 তার উপর কিউব মানে কত 125, এই মানটা 130 থেকে কিন্তু ছোট। তার মানে দেখো এক্স এর এই 5 মানের জন্য এবং এর দুই পাশের অংশই কি সত্য হিসেবে প্রমাণিত হয়েছে, সেই জন্য এক্স এর এই মানটা কি গ্রহণযোগ্য। এবং এর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করছে, দুইটা বক্স দিয়েছিলাম, দুইটা বক্সের মধ্যে কি 3 কে রাখছিলাম, এই 3 কি ছিল উভয় বক্সের মধ্যে ছিল, এবং মানে কমন, এবং মানে কমন, কমন মানে কি, কমন মানে হচ্ছে যে জিনিসটা দুইটা জায়গার মধ্যে বিদ্যমান থাকবে সেটাই হচ্ছে কমন। আচ্ছা, তো এখানে এক্স ইকুয়াল 6 হলে, এক্স ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার 6 তার উপরে স্কোয়ার কত 36 গ্রেটার দেন 9, তাহলে 36 9 অপেক্ষা বড়। এবং এবং এক্স কিউব, এক্স কিউব তার মানে কি 6
তার উপর কিউব, এটা হবে 625 লেস দ্যান 130, এই মানটা গ্রহণযোগ্য নয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে 6 এর উপর কিউব দিলে আমরা পাবো 6 এর উপর কিউব, 6 এর উপর কিউব দিলে আমরা পাচ্ছি হচ্ছে 216, সরি এখানে 216 হবে, ঠিক আছে। এটা 6 এর উপর কিউব দিলে পাবো কত, 216। এই 216 কিন্তু 130 অপেক্ষা বড়, 216 কিন্তু 130 থেকে ছোট নয়। আচ্ছা, তো এখন নিচের দিকে যতই যাব, এক্স এর মান যতই নেব 7, 8, 9, 10, তাহলে এই পাশের অংশটা কি হবে, মিথ্যা হিসেবে প্রমাণিত হবে, আর এই পাশের অংশটা সত্য হিসেবে প্রমাণিত হবে। কিন্তু আমার দরকার কি, টার্গেট কি, টার্গেট হচ্ছে এবং এর এক্স এর কোন কোন মানের জন্য, এক্স এর কোন কোন মানের জন্য এবং এর দুই পাশের অংশই সত্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে এক্স এর সেই সকল মানে আমার কি গ্রহণযোগ্য। তাহলে আমরা দেখতে পেলাম যে অনলি দুই পাশার অংশে সত্য হিসেবে প্রমাণিত হয়েছে এক্স এর 4 আর 5 মানের জন্য, এক্স এর 4 এবং 5 মানের জন্য। তাহলে আমরা কি লিখবো, শর্তানুসারে গ্রহণযোগ্য মানসমূহ, শর্তানুসারে কি গ্রহণযোগ্য, ঠিক আছে, মান, গ্রহণযোগ্য মান। তাহলে সেটকে আমি কি দ্বারা প্রকাশ করছিলাম, এ দ্বারা প্রকাশ করছিলাম। এর মধ্যে কি কি থাকবে, এর মধ্যে থাকবে হচ্ছে 4 এবং 5, 4 এবং 5, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা ম্যাথগুলা কি করবা, সলভ করবা। তো তোমাদের HW জমা দেওয়ার জন্য আমার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেই গ্রুপে তোমরা কি করবে, HW গুলা জমা দিবা। নিউমেরিক একাডেমি, তোমরা কি করবা, নিউমেরিক একাডেমি গ্রুপে, ফেসবুক গ্রুপে, কমিউনিটি গ্রুপ, তোমরা এই গ্রুপে তোমাদের কি করবে, অ্যাসাইনমেন্ট বা তোমাদের যে HW গুলো দেওয়া থাকবে সেগুলো এই গ্রুপে সাবমিট করবা, ঠিক আছে। তো যাদের HW সব থেকে সুন্দর হবে এবং তোমাদের মাস থেকে তাদেরকে মাস শেষে একটা গিফট প্রদান করা হবে আমাদের এই নিউমেরিক একাডেমির পক্ষ থেকে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কি করবা, যে HW গুলো দেওয়া থাকবে সেগুলো তোমরা গুরুত্ব সহকারে অবশ্যই করে তোমরা ছবি পিক তুলবা, মানে খাতায় করবা, করে পিক তুলে কি করবা, গ্রুপে সাবমিট করে দিবা, ঠিক আছে। ওকে, এখন 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর 3-এর মধ্যে এখানে কয়টা কোশ্চেন, 3টা, এগুলো টেক্সট বুক থেকে নেওয়া। তাহলে এই দুইটা কোশ্চেন টেক্সট বুক থেকে নেওয়া। তো আমি একটা কোশ্চেন ভেঙে বুঝিয়ে দিলাম। এখন তোমরা কি করবা, যে খ এবং গ, টেক্সট বুকের খ এবং গ এই দুটা কোশ্চেন কি করবা, বাসায় করবা, করে আমার নিউমেরিক একাডেমিতে সাবমিট করবা। যদি কারো বুঝতে সমস্যা হয় বা করতে পারতেছো না, বুঝতে পারতেছো না, তাহলে কি করবা, যদি করতে না পারো, বুঝতে না পারো, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা অথবা গ্রুপে জানিয়ে দেবা যে ওই অঙ্কটি করিয়ে দেন। তাহলে আমি আবারও কি করব, তোমাদের মাঝে ওই অঙ্কটি সমাধান করিয়ে দেব, ঠিক আছে। তো এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করব, চট্টগ্রাম বোর্ড 2020-এর একটা কোশ্চেন আছে। আর তোমাদের পাঠ্য বইয়ের আরেকটা অঙ্ক ছিল ঘ নাম্বার, এই অঙ্কটাও কি করবা, তোমরা সলভ করবা। তো যদি সলভ করতে না পারো তাহলে আমাকে বলবা, তা আমি কি করে দেবো, সলভ করে দেবো। আগে তোমরা ট্রাই করবা, আমি যেভাবে করে দিলাম খালি জাস্ট কি করবে, মানগুলো বসাবা, যে উভয় পাশে কন্ডিশন এক্স এর কোন কোন মানের জন্য কি হয়, স্যাটিসফাই করে, এক্স এর সেই সকল মানে কি হবে আমাদের গ্রহণযোগ্য। ম্যাথ করলে একটা করবা, সেটা ভালোভাবে করবা, বুঝে করবা, তাহলে কি হবে, তাহলে তোমরা যদি বুঝে করো, একটা ম্যাথে যদি সুন্দর করে বুঝতে পারো, তাহলে ওই টাইপের সমস্ত ম্যাথ কিন্তু তোমরা সলভ করতে পারবা। তো এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2020-এর একটা কোশ্চেন সলভ করব। এখানে উদ্দীপকে দেওয়া ছিল a সমান x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দ্যান 10, এটা ছিল x লেস দ্যান কত, 10। আর সির মধ্যে বলা ছিল x বিলংস টু n, x স্কোয়ার গ্রেটার দ্যান 7 এবং x কিউব লেস দ্যান 136। এই কোশ্চেনটা এখন আমরা কি করব, সলভ করব, ঠিক আছে। চট্টগ্রাম বোর্ড 2020। তাহলে এর মধ্যে কি দেওয়া ছিল, তাহলে এর মধ্যে দেওয়া ছিল এখানে যে চট্টগ্রাম বোর্ড 2020 সলভ করব, এর মধ্যে দেওয়া ছিল যে x বিলংস টু হচ্ছে n, x বিলংস টু n, যেন x কি সংখ্যা, মৌলিক সংখ্যা, x কি সংখ্যা, x হলো মৌলিক সংখ্যা। আচ্ছা, x মৌলিক সংখ্যা এবং দেখো খেয়াল করো এবং আছে,
দুই পাশের অংশ কি হওয়া লাগবে, সত্য হওয়া লাগবে। এবং এক্স কি লেস দেন কত, 13, এক্স লেস দেন 13। এই অঙ্কটা এখন আমরা কি করব, সলভ করব। খুব সহজেই অঙ্কটি আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করব, যে তাহলে আমরা একবারে এটা সলভ করতে পারতাম, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি যে এক্স মৌলিক সংখ্যা, কিন্তু এক্স তার আগে খেয়াল করো, তার আগে ভালোভাবে খেয়াল করো যে এক্স বিলংস টু এন, এক্স বিলংস টু এন। এই এন মানে কি বোঝায়, এই এন মানে বোঝায় কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যা। এন মানে কি বোঝায়, স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা সলিউশন করার শুরুতেই আমরা লিখে নেব যে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক, স্বাভাবিক কি সংখ্যার সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট, এই সেট লিখে আমরা এখানে এন লিখব। কি লিখব, এন লিখব। লেখার পর এনের যে এলিমেন্টগুলো আছে, এনের যে মানগুলো আছে, এনের মধ্যে কি কি থাকে, এনের মধ্যে থাকে 1 2 3 ডট ডট ইত্যাদি। এই মানগুলো এনের অন্তর্ভুক্ত মান, এনের মধ্যে এই মানগুলো কিন্তু থাকবে। এখন কি বলছে যে এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, তাহলে এক্স যে মৌলিক সংখ্যা তার মানে কি, বলা আছে এক্স বিলংস টু এন, তার মানে এক্স বিলংস টু এন, এটার অর্থ কি এক্স এর সকল মান এন এর অন্তর্ভুক্ত। এন কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা সেগুলো আগে বেছে নাও। তাহলে এক্স মৌলিক সংখ্যা, এক্স কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো পাচ্ছি আমরা, মৌলিক সংখ্যা 2, মৌলিক সংখ্যা 3, স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা সমূহ 2 3 5, তারপর 7, তারপর পাবো হচ্ছে 11, তারপর আমরা কি পাবো 13, এইভাবে পাবো, পেতে থাকবো। কিন্তু এবং বলা আছে, আর একটা কন্ডিশন দেওয়া আছে যে মৌলিক সংখ্যাগুলো পাবো ঠিক আছে, কিন্তু কত থেকে ছোট হতে হবে, 10 থেকে ছোট। তাহলে মৌলিক সংখ্যাগুলো পাচ্ছি ঠিক আছে, কিন্তু এই মানগুলো কত থেকে, 10 অপেক্ষা ছোট। তাহলে 10 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা সমূহ কি কি, তাহলে দেখো শুধু মৌলিক সংখ্যা এরকম আরও পাবো, কিন্তু পরবর্তীতে এবং, এবং মানে কি 10 থেকে ছোট, তাহলে এবং মানে কি উভয় পাশের অংশেই সত্য হওয়া লাগবে। তাহলে এই পাশের অংশটার জন্য আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি কি 2 3 5 আর 7। এই 10 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা কিন্তু এটা, আর এক্স মৌলিক সংখ্যা কিন্তু এটা, ঠিক আছে। আর এবং থাকার কারণে কি কমন, কমন, তাহলে এবং থাকার মানে এইটা আর এই যে মৌলিক সংখ্যা পেলাম এইটার, এই উভয়ের মাঝে কি কমন, কমন কি কমন শুধু এতটুকু। তাহলে এই যে 7 5 3 আর 2 এতটুকু অংশ কমন, বাকিটুকু মানে এই মানটা তো যদিও এক্স মৌলিক সংখ্যার ভিতরে আছে, কিন্তু এই কন্ডিশনের ভিতরে তো 11 আর 13 বা এই সামনের মৌলিক সংখ্যাগুলো কিন্তু নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে উভয়ের মাঝে কমন এলিমেন্ট কি, উভয়ের মাঝে কমন এলিমেন্ট কি বুঝতে পারলাম। তাহলে এখন আমরা শুধু এই সেটের অন্তর্ভুক্ত মানগুলো লিখে ফেলবো, কত 2 হবে, 3 হবে, আর 5 হবে, 7 হবে, দ্যাটস এনাফ। তাহলে এটাকে আমরা কি করলাম, তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন নেক্সট আর একটা ম্যাথ আছে, সেটা দেখো সি, এই ম্যাথটা সলভ করব। নেক্সট আর একটা ম্যাথ, আচ্ছা নেক্সট এই ম্যাথটার মধ্যে সি, সি কি বলছে, সি বলছে যে এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 7 এবং ঠিক আছে এক্স কিউব লেস দেন 136, এটা কিন্তু বলছে। এটা একটু দ্রুত সলভ করবো। দেখো বলে দিছে যে এক্স কি স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা সলিউশনের মধ্যে তোমরা শুরু করবে কি স্বাভাবিক সংখ্যার সেট মানে এন। তাহলে এন এর অন্তর্ভুক্ত মানগুলো কি কি 1 2 3 4 5 6 ডট ডট চলতেই থাকবে। তাহলে এক্স এর এই মানগুলো এখানে বসাবো, আর কি করব উভয় পাশের কন্ডিশন জাস্টিফাই করব, মানে চেক দেব যে এক্স এর কোন কোন মানের জন্য উভয় পাশের কন্ডিশন কি সত্য। তাহলে এখন এক্স এর যদি আমরা মান, এক্স এর মান 1 হলে, এক্স এর মান 1 হলে তাহলে কি বসাবো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 1 তার উপর এ স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার 1, ঠিক আছে, এবং এক্স কিউব 1 তার উপর হচ্ছে কিউব, তার মানে 1, এই 1 মানটা 36 থেকে ছোট। তার মানে দেখো এই মানটা, এই মানটা 1, এটা কি 7 অপেক্ষা বড়,
1 কি 7 অপেক্ষা বড়? মোটেও না, এটা মিথ্যা। এই 1 100 বা 136 অপেক্ষা ছোট। এটা সত্য, এটা সত্য, কিন্তু এটা কি মিথ্যা। তাহলে x এর কোন মানের জন্য? x এর 1 মানের জন্য, তাহলে x এর 1 মান হবে না। এবার যদি লিখি যে x ইকুয়াল 2 হলে, x ইকুয়াল 2 হলে তার মানে কি x স্কোয়ার 2 এর উপর a স্কোয়ার, 2 এর উপর a স্কোয়ার মানে কি 4, 4 কি 7 অপেক্ষা, 4 কি 7 অপেক্ষা বড়? মোটেও না, ছোট। সেজন্য এটাকে ক্লোজ করে দেবো। এবং x কিউব বলতে কি বোঝায়? x এর মান কিন্তু 2, তার উপর কিউব, 2 এর উপর কিউব ইজ ইকুয়াল টু 8, 8 কিন্তু 136 অপেক্ষা ছোট। এখন যদি লিখি যে x স্কোয়ার, x এর মান কত বলো? x এর মান 3, x এর মান 3 হলে তাহলে কি করব? x স্কোয়ার 3 এর উপর স্কোয়ার 9, এর 9 কি 9 কি 7 অপেক্ষা কি বড় না? অবভিয়াসলি 9 7 অপেক্ষা বড়। এবং x কিউব তার মানে 3 তার উপর কিউব, 3 এর উপর কিউব দিলে কত পাবো? 27, এটা 136 অপেক্ষা ছোট। তার মানে x এর এই মানের জন্য এবং এর দুই পাশের অংশই সত্য হিসেবে প্রমাণিত বা সত্য হয়েছে। সেই জন্য আমরা কি করব? সেই জন্য আমরা x এর এই মানটাকে গ্রহণযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করব। x ইকুয়াল 4 হলে, x ইকুয়াল 4 হলে তার মানে কি x স্কোয়ার, আচ্ছা x স্কোয়ার 4 তার উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার করলে কত পাবা? পাবা 16, 16 কিন্তু 7 অপেক্ষা বড়। এবং আর এখান থেকে তোমরা কত পাবা? x কিউব, তার মানে 4 তার উপর কিউব, 4 এর উপর কিউব করলে কত পাবা? 4 এর উপর কিউব করলে আমরা পাবো হচ্ছে 4 এর উপর কিউব করলে আমরা পাবো 64, 4 এর উপর কিউব করলে আমরা 64 পাচ্ছি, 64 লেস দ্যান 136। আচ্ছা, তার মানে x এর এই 4 মানের জন্য এবং এর দুই পাশের অংশই কি সত্য হিসেবে প্রমাণিত। তো x ইকুয়াল 5 হলে, x ইকুয়াল 5 হলে তার মানে কি x স্কোয়ার 5 তার উপর a স্কোয়ার, 5 এর উপর a স্কোয়ার 25 গ্রেটার দেন কিন্তু 7। এবং তাহলে x কিউব এখানে কি 5, তাহলে 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব করলে কত পাবো? 125 লেস দ্যান, ঠিক আছে, 136। একটু আগেই ম্যাথটা সলভ করছিলাম। তো x ইকুয়াল 6 হলে, x ইকুয়াল 6 হলে x স্কোয়ার তার মানে কি 36, 7 অপেক্ষা বড়, কিন্তু এবং x কিউব মানে কি 6 তার উপর কিউব, এটা 216 ছিল আমাদের, 216 লেস দ্যান 136, 216 অবশ্যই এর থেকে কি বড় হবে, 216 136 অপেক্ষা বড় হবে, কিন্তু এখানে বলছে ছোট। তার মানে কন্ডিশন মিথ্যা। সামনের দিকে যতই যাব এই যে এই পাশের পার্টটা কি মিথ্যা হিসেবে প্রমাণিত হবে, মিথ্যা হবে, আর এই পাশের অংশটা কি সত্য হবে, কিন্তু সামনের দিকে আর যাওয়ার আমার প্রয়োজন নাই। তাহলে x এর কোন কোন মানের জন্য উভয় পাশের অংশ সত্য হিসেবে প্রমাণিত? x এর কোন কোন মান? x এর মান 3, x এর মান 4 আর x এর মান 5। তার মানে নির্ণয় শর্তানুসারে গ্রহণযোগ্য মান। তাহলে শর্তানুসারে গ্রহণযোগ্য মানটা কত হবে? একটা 3 হবে, 4 হবে, 5 হবে। আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো আমি 1 ঘন্টার বেশি ক্লাস দেব না, তো যদিও আমাদের আলাপ আলোচনা করতে ম্যাথগুলো বোঝাইতে একটু টাইম লাগবেই, তোমরা একটু ধৈর্য সহকারে, অবশ্যই ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলো দেখতে থাকবা। পার্ট বাই পার্ট আকারে আমি এই ওয়ান শট ক্লাসগুলো আপলোড করতে থাকবো, ঠিক আছে। তোমরা পার্ট বাই পার্ট আমার প্লেলিস্ট থেকে দেখে নিবা। এই যে নিউমেরিক একাডেমি, তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি নিউমেরিক একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে এই চ্যানেলটি শেয়ার করে দাও, ঠিক আছে। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ওকে, আসসালামু আলাইকুম।